যদি নাও করে থাকে মৌলবাদকে এক ধরনের আশ্রয় প্রশ্রয় দিচ্ছে। না দিচ্ছে কিনা আমি একটু আসলে শেষ হয় না। আচ্ছা আপনি যদি আমাকে নাও খবর দেন তাহলে আপনারা পলিটিক্যাল গভর্নমেন্ট না, ফাইন। আচ্ছা, আমার মনে হয় আমি যে পয়েন্টে আলোচনা করতে চেয়েছিলাম সেইটা আমি পেয়ে গেছি। তো আলোচনা করার আগে থাম্বনেইলে যেটা দিয়েছি গোল চিহ্ন করে তার ডান হাতের এই জায়গায় একটা লাল সুতা বাঁধা, আপনারা দেখেছেন। আপনারা জানেন যে লাল সুতা কারা বাঁধে। আমি কেন বলেছি যে ব্যারিস্টার রুমিন কি হিন্দু ধর্মে দীক্ষিত হয়েছেন? হেডলাইন দিয়েছি ব্যারিস্টার রুমিন কি ইসকনের সদস্য? যারা ইসকনের সদস্য তারাই এখানে লাল ফিতা বাঁধেন। ব্যারিস্টার রুমিন ফারহানা বিএনপির একজন নেত্রী, আলোচিত নেত্রী। মানুষ তাকে পছন্দ করে, সংসদে বেশ আলোচিত তিনি ভাষণ কিছু দিয়েছিলেন। সেই নেত্রী এবার ধরা খাচ্ছেন, তিনি ইসকনের সদস্য হওয়ার পথে গিয়েছেন। কারণ ইসকনরা যেই বেল বা যে একটা কালো রেখা তাদের হাতে পড়ে, সেই রেখা বা সেই আমি বলবো সুতা দেখা গিয়েছে যে এই রুমিন ফারহানা পড়েছেন। রুমিন ফারহানা এটা আসলে কেন পড়েছেন, তার অন্য কোনো কারণ থাকতে পারেন। তো এটা নিয়ে বিশ্লেষণ করেছেন নায়েব আলী ভাই। তারা তো আসলে বুঝতে পারবেন রুমিন নাকি নতুন ভাবে ইসকনের সদস্য হচ্ছেন বা ইসকনে যোগ দিয়েছেন কিনা। চলুন আমরা তার আলোচনা শুনবো, এরপর বিস্তারিত কথা বলবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতা, দেশে এবং প্রবাসে যে যেখানে আছেন, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার এখনকার লাইভে। দর্শক, আপনারা নিশ্চয়ই জানেন যে সম্ভবত 2 দিন হয়নি, প্রায় কাছাকাছি 71 টেলিভিশনে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টার প্রেস সচিব জনাব শফিকুল আলমের সাথে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানার একটি টকশো হয়েছে। এই টকশোতে বলা যায় উপস্থাপকের নামটা এই মুহূর্তে ভুলে গেলাম। উপস্থাপক এবং রুমিন ফারহানা দুইজন এক দলে ছিল, আর আমাদের মাননীয় প্রধান উপদেষ্টার প্রেস সচিব আলম সাহেব একা একা ছিলেন। তো আমার কাছে মনে হয়েছে টকশোটা ফেয়ার হয়নি। তো যাই হোক, আমি ওই আলোচনায় যাচ্ছি না। একটা হেডলাইন দিয়েছি এবং থাম্বনেল দিয়েছি, আপনারা হয়তো প্রথমেই এই বিষয়ে ব্যাখ্যা জানতে চাইবেন, তো অবশ্যই আমি ব্যাখ্যা করব। তো এই টকশের একটা জায়গার 1-2 মিনিটের আলোচনা নিয়ে মূলত আমি আজকের আলোচনাটি সাজিয়েছি। সেখানে আমি থাম্বনেল হেডলাইনের বিষয়টি অবশ্যই ব্যাখ্যা করব এবং ব্যারিস্টার রুমিন ফারহানা যে প্রশ্নগুলো শফিকুল আলম সাহেবকে করেছিলেন সেই প্রশ্নগুলোর জবাব তিনি দেওয়ার চেষ্টা করেছেন, বাট আমিও আমার জায়গা থেকে এই প্রশ্নগুলির জবাব ইনশাআল্লাহ দেব। তো প্রথমেই চলুন আমরা রুমিন ফারহানার সেই অংশটুকু আমরা শুনবো উনি কি বলেছিলেন। আচ্ছা, আমি যে জায়গা থেকে আপনাদেরকে সেই অংশটা শোনাবো সেই জায়গায় আগে যাই, তাহলে আপনাদের শুনতে সুবিধা হবে। আচ্ছা দাঁড়ান, একটু কষ্ট করে বলেন। হ্যাঁ, ছাত্ররা কি নতুন রাজনৈতিক দল করতে যাচ্ছে বলে আপনার জানা আছে? আমরা যেটা শুনেছি যে আমরা পত্রিকা মাত্র। আচ্ছা দাঁড়ান, আমি বোধহয় আবার দর্শক বিরতির পর আবারও কোন শিক্ষক 17,000 টাকা বেতন 23 জনের মৃত্যু দাবি করছে? 2 ঘন্টা ঘুমাই। এগুলো তো কথা, কিন্তু বাস্তবতা 7 দিনের আপনি বলছেন জীবনযাত্রার ব্যয় বেড়েছে। জীবনযাত্রার ব্যয় কি কেবলমাত্র আমলারা যারা ভোট প্রকাশিত হয়েছে 900? আচ্ছা, আমি বোধহয় পেয়ে গেছি। আমি দুঃখিত যে আমার যে ফোনটা দিয়ে লাইভ করছি ওই ফোনটাতে সবকিছু সেট আপ করা ছিল,
তো আমার এই পুরাতন ফোনটাতে ওইভাবে সেট আপ করা নাই, খুব গুরুত্বপূর্ণ। তো এই একটু সময় নিলাম। পারসেপশন ইজ রিয়ালিটি। মানুষের পর্যবেক্ষণ কিরকম, মানুষের ধারণা কি আপনার সম্পর্কে। আপনি যদি আপাদমস্তক একজন খারাপ মানুষ হন, কিন্তু পাবলিক পারসেপশন যদি হয় আপনি অসাধারণ, পলিটিক্সে ওটাই আপনাকে মাইলেজ দেবে। আপনি যদি ব্যক্তি জীবনে একজন অসাধারণ ব্যক্তি হন, আপনার কাজকর্ম যদি অসাধারণ হয়, মানুষের যদি আপনার সম্পর্কে পারসেপশন হয় খারাপ, আপনার কিন্তু পলিটিক্সে ফেল করা অবধারিত। পারসেপশন তো ক্রিয়েট করে, পারসেপশন ক্রিয়েট করে। তাহলে তাহলে আপনারা সেই পারসেপশন কেন ক্রিয়েট করতে পারছেন না? আপনি সত্যিকার অর্থে এই গভর্নমেন্ট যা আমাকে একটু বলতে দেন, আমাকে একটু বলতে দেন। হ্যাঁ, আপনি তো যথেষ্ট বলতেছেন, ক্রেডিট পাবেন আপনি, কোনো অসুবিধা নাই, কিন্তু আপনাকে তো মানতে হবে। আপনি খুনের কথা বলছিলেন, একটা রিপোর্ট প্রকাশিত হয়েছে 947 জন একেবারে রিপোর্টেড খুন গত 4 মাসে। আমি একটু বলি, একটু ধৈর্য ধরেন, আপনি লেখেন 4 মাসে 174টা সাম্প্রদায়িক সহিংসতা, 23 জনের মৃত্যু দাবি করছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ। 80টি মাজার ভাঙা হয়েছে গত 4 মাসে। নারীদের ফুটবলের দুটো ঘটনা যদি আমি সরিয়েও রাখি, মেহজাবিনের উপরে যেই ঘটনা ঘটেছে, পরিমণির সাথে যেই ঘটনা ঘটেছে, অপবিশ্বাসের সাথে যে ঘটনা ঘটেছে, এই ঘটনাগুলো একটা পারসেপশন তৈরি করে যে এই সরকারটি মৌলবাদকে প্রমোট যদি নাও করে থাকে, মৌলবাদকে এক ধরনের আশ্রয় প্রশ্রয় দিচ্ছে। না দিচ্ছে কিনা আমি একটু আসলে শেষ হয়। আপনি আচ্ছা, আপনি যদি আমাকে নাম বলেন তাহলে হবে না। আপনারা পলিটিক্যাল গভর্নমেন্ট না, ফাইন। আচ্ছা, আমার মনে হয় আমি যে পয়েন্টে আলোচনা করতে চেয়েছিলাম সেটা আমি পেয়ে গেছি। তো আলোচনা করার আগে থাম্বনেইলে যেটা দিয়েছি, গোল চিহ্ন করে তার ডান হাতের এই জায়গায় একটা লাল সুতা বাঁধা, আপনারা দেখেছেন। আপনারা জানেন যে লাল সুতা কারা বাঁধে। আমি কেন বলেছি যে ব্যারিস্টার রুমিন কি হিন্দু ধর্মে দীক্ষিত হয়েছেন? হেডলাইন দিয়েছি, ব্যারিস্টার রুমিন কি ইসকনের সদস্য? যারা ইসকনের সদস্য তারাই এখানে লাল ফিতা বাঁধেন। আমি এর আগে মানে তথাকথিত যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের একজন প্রসিকিউটর, নাম ছিল ব্যারিস্টার তুরিন আফরোজ, তার হাতে এটা দেখেছিলাম যখন উনি ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসীর সাথে টক শোতে এসেছিলেন ফেস দ্য পিপলে। সেই বিষয়টা নিয়ে সেদিন কথা বলেছিলাম। ঠিক একই সুতা ব্যারিস্টার রুমিন ফারহানার হাতে বাঁধা। আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই যে এখানে অনেকেই অনেক মন্তব্য আপনারা করতে পারেন, সেটা আপ টু ইউ। আবার অনেকে বলবেন, নায়েব ভাই আপনি কি গবেষণা করে কথা বলতে এসছেন? আসলেই কি যারা ইসকনের সদস্য তারাই এই সুতাটা বাঁধে, আর কেউ বাঁধে না? আমি ওই বিতর্কেও যাচ্ছি না। আমি যেটা বলতে চাচ্ছি যে আমাদের দেশে তো কেউ ধর্মীয় রাজনীতি করেন, কেউ জাতীয়তাবাদের রাজনীতি করেন, আবার কেউ মানে ধর্মনিরপেক্ষ রাজনীতি করেন। তো রাজনীতিবিদ যারা, তারা তো এক ধরনের সেলিব্রিটি, তাই না? তো যারা ইসলামী রাজনীতি করেন তাদের হাতে তো ফিতা থাকার প্রশ্নই ওঠে না। স্পেশালি যারা মুসলিম, তারা তো ফিতা বাঁধবেই না, কারণ ইসলামে কোরআন এবং হাদিসে কোথাও নাই যে লাল সুতা পড়তে হবে। একটা সাইড ডান। যারা সেকুলারিজম, যারা সেকুলার ধর্মনিরপেক্ষ রাজনীতি করে, আমি যদি আওয়ামী লীগের কথা বলি, আমি আওয়ামী লীগের কোনো নেতা কোনো নেত্রীর হাতে লাল সুতা বাঁধা দেখি নাই। যদি আপনাদের কারোর জানা থাকে আমাকে ইনফর্ম করবেন, তথ্যটা আমি জানতে চাই। কারণ মানুষের তো শিখার বয়সও নাই, শিখার শেষও নাই। আমি দেখি নাই। আওয়ামী লীগের কোনো নেত্রী, শেখ হাসিনা সহ যারা নারী নেত্রী আছেন, কারোর হাতে কখনোই আমি লাল সুতা দেখি নাই। আপনারা বলবেন ব্যারিস্টার তুরিন আফরোজ উনি আওয়ামী লীগের নেত্রী না, উনি একজন সরকারি আমলা ছিলেন, বলতে পারেন আওয়ামী লীগের দালাল তেলবাদ ছিলেন, কিন্তু আওয়ামী লীগের কোনো নেত্রী ছিলেন না। আচ্ছা, যারা জাতীয়তাবাদের রাজনীতির সাথে আছেন, বিএনপির রাজনীতির সাথে যারা আছেন,
এই ব্যারিস্টার রুমিনের বাইরে আমি কোন নেত্রীর, বেগম খালেদা জিয়া সহ আজ পর্যন্ত কোন নেত্রীর হাতে লাল সুতা আমি দেখি নাই। আপনারা বিএনপির নেতাকর্মী যারা আছেন, যদি আপনারা দেখে থাকেন তথ্যটা আমাকে দিলে আমি জানতে চাই। বললাম আমার শিক্ষার তো শেষ নাই, বয়সও নেই। ইভেন যদি জাতীয় পার্টির কথাও চিন্তা করেন, তারাও অনেকটা জাতীয়তাবাদের ধারায় রাজনীতি করেন, সেখানেও রওশন এরশাদ সহ অনেক নেত্রী আছেন, আমি কারোর হাতে লাল সুতা দেখি নাই। তো আমার প্রশ্ন হলো যে রুমিন ফারহানা কেন লাল সুতা পরেন? কারণ রুমিন ফারহানার তো কোনো পরিবার নাই, রুমিন ফারহানার হাজবেন্ড নাই, ছেলে মেয়েও নাই। যদি এমন হতো যে হাজবেন্ড আছে কিন্তু ছেলে মেয়ে হয় না, এই জন্য হয়তো কোনো কবিরাজের কাছ থেকে লাল সুতা বেঁধেছেন যাতে ছেলে মেয়ে হয়, এরকম শিরকি কাজকর্ম তো আমাদের দেশে চলে। অনেকেই অনেক ধরনের বিশ্বাস নিয়ে জীবন পরিচালনা করে থাকেন। কোনটা শিরক, কোনটা বিদআত, কোনটা হালাল, কোনটা হারাম, এই আলোচনায় আমি যাচ্ছি না, আমি জাস্ট বাস্তবতা বলছি আর কি। তো ওনার হাজবেন্ড নাই, ওনার ছেলে মেয়ে নাই। যদি এমন হতো যে ওনার হাজবেন্ড আছে কিন্তু দীর্ঘদিন বিয়ে শাদী হয়েছে, ছেলে মেয়ে হয় না, হয়তো কোনো একজন সন্ন্যাসী বা কোনো একজন কবিরাজ তাকে লাল সুতা বেঁধে দিয়েছে যে অপেক্ষায় থাকো তোমার ছেলে মেয়ে হবে, তাও তো না। আবার হয়তো আপনারা এটাও প্রশ্ন করতে পারেন যে নাইব ভাই, যেহেতু হাজবেন্ড নাই, হয়তো কোনো সন্ন্যাসী তাকে কবিরাজি পরামর্শ দিয়েছে যে হাতে লাল সুতা পরে রাখো আর অপেক্ষা করো, হয়তো তোমার কপালে হাজবেন্ড জুটতেও পারে, স্বামী জুটতেও পারে, হতে পারে সেটা, বাট আমি জানি না। তো আমি যে লাইনে যাইতে চাচ্ছি যে আপনারা দেখবেন যারা ইসকনের সদস্য, নারী হোক পুরুষ হোক, সবারই হাতে লাল সুতা বাঁধা। এখন আমার প্রশ্ন হলো যে ব্যারিস্টার রুমিনের হাতে কেন লাল সুতা বাঁধা, এই কেনর জবাব আমি জানতে চাই। ব্যারিস্টার রুমিন যদি এই ব্যাখ্যাটা দেন তাহলে জাতি উপকৃত হবে। কিন্তু আপনারা কেউ রুমিনের হয়ে মানে সন্দেহ করে একটা ব্যাখ্যা দাঁড় করাবেন, সেই ব্যাখ্যা আমি শুনতে চাই না। রুমিন নিজে ব্যাখ্যা করবে যে কেন উনি উনার হাতে লাল সুতা বেঁধেছেন, লাল পৈতা বেঁধেছেন। এইটা ইসকনের সদস্যরা বেঁধে থাকেন। তো রুমিন তো নিজেকে মুসলিম দাবি করেন, কারণ ওনার আব্বার নাম কি জানো? অলি আহাদ। উনার পিতা অলি আহাদ একজন সাবেক রাজনীতিবিদ, আওয়ামী লীগের রাজনীতিবিদ সম্ভবত। তো অলি আহাদের মেয়ে, অলি আহাদ একজন মুসলিম ছিলেন, তার মেয়েও মুসলমান হওয়ার কথা। তো মুসলিম আমরা যারা আছি, প্র্যাকটিসিং মুসলিম বলেন, সেকুলার মুসলিম বলেন, আর জাতীয়তাবাদের মুসলিম বলেন, কোনো মুসলিমই লাল পৈতা পরে না। উনি কেন পড়েছেন, এই কেনর জবাবটা আমি চাই। এই জন্য আমি বলেছি যে উনি কি হিন্দু ধর্মে দীক্ষিত হয়েছেন নাকি ইসকনের সদস্য। আমি ভিডিওটা এখন আমার সংগ্রহে নাই, আমি একটা রিল দেখেছিলাম ফেসবুকে। উনি যেহেতু আইনজীবী, আমাদের দেশে হিন্দু মহাজোটের নেতা, আমাদের রাজবাড়ির সন্তান অ্যাডভোকেট গোবিন্দ প্রামাণিক কোনো একটা প্রোগ্রামে অথবা সম্ভবত ওনাদের বারে হয়তো দেখা হয়েছিল। তো রুমিন দেখলাম একেবারে হাত জোর করে এরকম কুর্নিশ করতেছে আমাদের গোবিন্দ প্রামাণিককে, আদাব দাদা, নমস্কার দাদা, এইভাবে। কিন্তু রুমিনের পাশেই সম্ভবত উনি আইনজীবী হতে পারেন অথবা কোনো আইনজীবীর একজন কাস্টমার হতে পারেন। রুমিন ফারহানাকে দেখে উনি সালাম দিলেন, কিন্তু রুমিন ফারহানা সালামের জবাব দিলেন না। তো ওই দিন আমার সন্দেহ হচ্ছিল যে অলি আহাদের মেয়ে একজন হিন্দু আইনজীবীকে একেবারে হিন্দুদের কায়দায় তাকে নমস্কার জানাচ্ছে হাত জোর করে, কিন্তু তার পাশেই একজন মুসলিম তাকে সালাম দিল, কিন্তু সে সালামের জবাব দিল না। আজকে এই টকশোতে তার এই ফিতা দেখে আমার সন্দেহ হলো, তাহলে কি রুমিন ইসকনের সদস্য? তাহলে কি রুমিন এখন হিন্দু ধর্মে দীক্ষিত হয়েছে? আই ডোন্ট নো, এটা আমার প্রশ্ন। এবার আসেন ওনার বক্তব্যের আলোকে আলোচনা করি। উনি বলেছেন যে গত 4-5 মাসে বাংলাদেশে 964টি খুনের ঘটনা ঘটেছে, 1। 2 হচ্ছে 174টি মানে ধর্মীয় সহিংসতা হয়েছে, আর 3 হচ্ছে কি বলে 80টি মাজার ভাঙা হয়েছে। তো এই 3টা পয়েন্টের 2টা পয়েন্ট হলো
উনি বলেছেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের তথ্য অনুসারে। হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ দুনিয়ার গুজব ছড়ায়, দুনিয়ার মিথ্যা তথ্য উপস্থাপন করে। সত্য কথা বলতে কি, বাংলাদেশের হিন্দুরা আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের হিন্দুদের দিক থেকে অনেক অনেক সুখে আছে। এটা দিস ইজ দ্য রিয়ালিটি। আচ্ছা, তো এই জায়গায় শেষের দিকে তিনি এই যে 174টি ধর্মীয় সহিংসতার ঘটনা ঘটেছে এবং 80টি মাজার ভাঙা হয়েছে, প্লাস নারী ফুটবল দলের কথা বলতে গিয়ে বললেন না, কিন্তু শেষের দিকে এসে বাংলাদেশের সবচেয়ে সামাজিকভাবে নিকৃষ্ট 3 জন মানুষের নাম বলেছেন। একজনের নাম ভুলে গেলাম, আর 2 জনের নাম বলি। একজন হচ্ছে অপবিশ্বাস, আরেকজন হচ্ছে পরিমণি। আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই যে পরিমণিকে যারা ফলো করে বা অপবিশ্বাসকে যারা ফলো করে তারা চারিত্রিকভাবে কতটা ভালো? মানে আমি আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই, আপনিও যদি পরিমণিকে ফলো করতে চান, ধরে নেন আপনার পরিমণির চেহারা হয়তো আপনার কাছে ভালো লাগে, একজন নারী, তো নারী জাতিদের মধ্যে কারো চেহারা একটু নরমাল, কারো চেহারা খারাপ, কারো চেহারা ভালো। আমাদের প্রয়াত ডক্টর জাফরুল্লাহ চৌধুরী পরিমণি গ্রেপ্তার হলে বলেছিলেন যে তার জামিন পাওয়ার অধিকার আছে কারণ সে সুন্দরী। এনিওয়ে, আল্লাহ তাকে মাফ করুক। উনি শেষ জীবনে এসে ইসলামের পথে আসার চেষ্টা করেছিলেন। এই যে আসার চেষ্টা করেছিলেন, এই আসার চেষ্টায় যেন আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দেন, আমিন। তবে এটা সত্য যে তিনি চিকিৎসা খাতে বাংলাদেশের জন্য অনেক কিছু করে গেছেন, এই অবদান অস্বীকার করার নয়। তো যাই হোক, আমি কথাটা যে জন্য বলছি যে আপনি যদি পরিমণিকে ফলো করেন, কেন ফলো করেন? আপনি আপনার বিবেকের কাছে প্রশ্ন করেন যে হ্যাঁ রে, আমি পরিমণিকে কেন ফলো করি? পরিমণিকে ফলো করলে আপনি কি পাবেন? পরিমণিকে ফলো করলে আপনি ইফতিজার হবেন, আপনি জিনাকারী হবেন, আপনি নারী লিপ্সু হবেন। আপনার মনে আছে পরিমণি যখন এক আদালত থেকে আর এক আদালতে নেওয়া হচ্ছিল, তখন তার হাতের তালুতে কি লেখা ছিল? প্রকাশ্যে লেখা ছিল। আমি আর সেই কথাটা বলতে চাচ্ছি না, ইংরেজিতে যা লেখা ছিল আপনাদের মাইন্ডসেটে চলে আসছে, আমি আর অনলাইনে বলতে চাচ্ছি না, ওটা আমাদের মুখে আসেও না কখনো। তো এইরকম নষ্টা ভ্রষ্টা সমাজের সবচেয়ে নিকৃষ্ট মানুষের পক্ষে কথা বলছে বিএনপির শীর্ষ একজন নেত্রী। খুবই দুঃখজনক। জাতীয়তাবাদ এবং ইসলামী মূল্যবোধে বিশ্বাসী একটি রাজনৈতিক দলের একজন নেত্রী, আমাদের সমাজের সবচেয়ে নষ্ট একজন মহিলা, যার চাল চলন কথাবার্তা দেখলেই একজন জিনার দিকে ধাবিত হবে, একটা ছেলে একটা মেয়েকে ইপটিজিং করবে, বা একটা মেয়ে একটা ছেলের প্রতি আকৃষ্ট হবে, অবাধ মিলামেশায় লিপ্ত হয়ে যাবে, সমাজে নারী ধর্ষণ বেড়ে যাবে। মানে পরিমণিকে যে ফলো করবে তার দ্বারা সমাজের কোনো উপকার তো হবেই না, বরং ক্ষতি হবে। কারণ সে পরিমণির কাছ থেকে যা শিখবে, পরিমণিকে ফলো করে তার কাছ থেকে যা সে নেবে, তা দিয়ে আমাদের সমাজের কোনো উন্নতি হবে না, ক্ষতি ছাড়া। তো তার পক্ষে তিনি সাফাই গাচ্ছেন, তার অধিকার নিয়ে তিনি কথা বলছেন। তো এই জায়গায় তিনি যে শব্দটি ব্যবহার করেছেন যে তাহলে কি এই সরকার মৌলবাদীদেরকে প্রমোট করছে? গত কয়েকদিন আগে বিএনপির ভাইস চেয়ারম্যান, বিএনপির সাবেক প্রতিমন্ত্রী, বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান এয়ার ভাইস মার্শাল অবসরপ্রাপ্ত আলতাফ হোসেন চৌধুরী বলেছিলেন না যে তার জানা মতে বলতে উনি একেবারে নিশ্চিত চ্যালেঞ্জ করেছেন যে বিএনপিতে এমন কিছু পরিচিত নেতা আছে যারা খুব পরিচিত ফেস, এরা রয়ের এজেন্ট, এরা ইন্ডিয়ার হয়ে কাজ করে। তো এই যে শব্দগুলো, মৌলবাদী, জঙ্গি, হ্যাঁ, তারপরে মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে রাজনীতি করা, এগুলো হলো ওই পারের রাজনীতি আর কি, ওই পারের প্রেসক্রিপশন এটা। অর্থাৎ এটাই রয়ের এজেন্ডা, এই মৌলবাদী শব্দ ব্যবহার করা। এটা মাহমুদুর রহমানও বলেছেন
মাহমুদুর রহমান তার বক্তব্যে বলেছেন এটাই ওরা চায়। তো আমি জানি না যে আলতাফ হোসেন চৌধুরী বিএনপির যে সকল রয়ের এজেন্টের কথা বলেছেন তাদের একজনেই রুমিন কিনা, আমার যথেষ্ট সন্দেহ আছে। তো উনি যে 164টি খুনের কথা বলেছেন, এই 164টি খুনের মধ্যে উনি কি গত 5-6 মাসে বিএনপির অভ্যন্তরীণ কোন্দলে বিএনপির নেতাকর্মীরা 2 গ্রুপে ভাগাভাগি হয়ে মারামারি করে যে প্রায় 30-32 জন খুন হয়েছেন, 1 তারিখে, এই ফেব্রুয়ারির 1 তারিখে উদ্বোধন হয়েছে একজনকে দিয়ে কুমিল্লায়, নাঙ্গলকোটে। কুমিল্লায় 2 জন খুন হয়েছে, আমি গতকালকে বলেছি। একজন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে খুন হয়েছেন, আর একজন বিএনপির নেতাকর্মীদের হাতে খুন হয়েছেন। তো যিনি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে খুন হয়েছেন তিনি বাংলাদেশে এবং বিএনপি নেতাকর্মীদের কাছে নায়কে পরিণত হয়েছেন। আর যিনি বিএনপির নেতাকর্মীদের হাতে খুন হয়েছেন তিনি নাই হয়ে গেছেন। মানে তার নাম সেলিম ভুইয়া, স্বেচ্ছাসেবক দলের সম্ভবত 5 বুদি না 5 দুবি, ভুলে গেছি, লাঙ্গলকোট, কুমিল্লার লাঙ্গলকোট উপজেলার 5 বুবি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ছিলেন সেলিম ভুইয়া। আর তৌহিদুল ইসলাম হচ্ছে কুমিল্লা আদর্শ সদর উপজেলার কি যেন শেখা খান নাকি একটা ইউনিয়নের যুব দলের আহ্বায়ক। দুজনই কিন্তু আহ্বায়ক, লেভেল প্রায় সেম। তো একজন হয়ে গেছেন নায়ক, আরেকজনের নাম কেউ বলে নাই, কেউ জানেও না। বিএনপির নেতাকর্মীরাই জানে না যে কুমিল্লার লাঙ্গলকোটে স্বেচ্ছাসেবক দলের একজনকে বিএনপির নেতাকর্মীদের হাতেই খুন করা হয়েছে, কেউ জানে না। তো আমি প্রশ্ন রাখতে চাই যে উনি যে 164 জনের কথা, 964 জনের কথা বলেছেন, এই 964 জনের মধ্যে আবার বিএনপির এই 30-32 জন আছে কিনা। উনি সরকারের কাছে জবাব চাচ্ছেন যে 964 জন খুন হয়েছে, বিএনপির নেতাকর্মীরা নিজেরা মারামারি করেই তো 30-32 জন খুন হয়েছে। এই প্রশ্নের জবাব কে দেবে? আপনি রাষ্ট্রের কাছে আঙ্গুল তোলার আগে যিনি আপনি আরেকজনকে নৈতিকতা শিখাচ্ছেন, যিনি আপনি রাষ্ট্রের কাছে কি কৈফিয়ত চাচ্ছেন, আপনার দলের নেতাকর্মীরা নিজেরা মারামারি করে নিজের দলের 30-32 জনকে খুন করেছে গত 4-5 মাসে। এই কৈফিয়ত আগে জাতির কাছে দেন, বিএনপির নেতাকর্মীদের কাছে দেন, তারপরে রাষ্ট্রের কাছে চান। 1, 2 হচ্ছে উনি বলেছেন যে 174টি ধর্মীয় সহিংসতার ঘটনা ঘটেছে। যদি উনি এই প্রশ্ন করেন তাহলে খোদ বিএনপিতে অন্তত 200টার উপরে সহিংসতা হয়েছে। আপনাদের নিশ্চয়ই মনে আছে যেদিন বিএনপির প্রতিষ্ঠাতা বার্ষিকীর অনুষ্ঠান হয় সারা দেশে, ওই একদিনেই অন্তত কয়েকশো সহিংস ঘটনা ঘটেছে। একদিনে উনি সারা দেশে গত 4-5 মাসে 174টি ধর্মীয় সহিংসতার ঘটনা ঘটেছে সেই তথ্যটাও ধার করেছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের কাছ থেকে। সেই কৈফিয়ত উনি রাষ্ট্রের প্রধান উপদেষ্টার প্রেস সচিবের কাছে চাচ্ছেন। কিন্তু উনি কি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের কাছে কৈফিয়ত চেয়েছেন, কিংবা মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে কৈফিয়ত চেয়েছেন যে গত 4-5 মাসে সারা বাংলাদেশে কয়েকশো সহিংস ঘটনা ঘটেছে বিএনপির অভ্যন্তরীণ কোন্দলের মাধ্যমে? এই কৈফিয়ত চেয়েছেন কি উনি? চান নাই। আমি তো একটা পরিসংখ্যান দিলাম যে 30-32 জন খুন হয়েছে, আহত হয়েছে যে কয়শো তার তো হিসাব নাই। আর মাজার ভাঙার কথা বলেছেন। আরে ভাই, এটা ঠিক যে আইন নিজের হাতে তুলে নেওয়া ঠিক না, এটা ঠিক, আইন নিজের হাতে তুলে নেওয়া ঠিক না। কিন্তু মাজারে কি হয়? মাজারে 2টা জিনিস হয়। এক হচ্ছে শিরক হয় ধর্মীয় দৃষ্টিকোণ থেকে, দুনিয়ার দৃষ্টিকোণ থেকে সেখানে দুর্নীতি হয়। মাজার খুলে ব্যবসা চলছে, রমরমা অবৈধ ব্যবসা চলছে। তো সেই মাজারের পক্ষে উনি কথা বলেন কিভাবে? আমাকে বলেন, একজন রাজনীতিবিদ, আমাদের সামাজিক অবক্ষয়ের ঘটনা ঘটছে যে জায়গা থেকে, এটি একটি ব্যাধি। এই মাজারে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে শিরক হচ্ছে। 1 নাম্বার,
ধর্মের জায়গা থেকে উনি শিরককে প্রমোট করছেন। 2 নাম্বার, দুনিয়ার দৃষ্টিকোণ থেকে সেখানে অবৈধ ব্যবসা হচ্ছে, দুর্নীতি হচ্ছে, সেই দুর্নীতি এবং অবৈধ ব্যবসাকে প্রমোট করছেন। এটা কে না জানে যে মাজারগুলোতে অবৈধ ব্যবসা চলে, দুর্নীতি চলে? এটা কে না জানে যে মাজারে শিরক হচ্ছে? এটা কে না জানে? সকল রাজনীতিবিদ জানে। তো আপনার যদি ইসলামের জ্ঞান কম থাকে, ভালো, আপনি কোনটা শিরক কোনটা ইবাদত এটা বোঝেন না, তো ওটা নিয়ে কথা নাই বা বললেন। কিন্তু মাজারগুলোতে যে ব্যবসা হয়, অবৈধ ব্যবসা হয়, যে দুর্নীতি হয়, এটা তো তার জানা। তাহলে সেই মাজারের পক্ষে সে কথা বলে কিভাবে? আমাকে বলেন, একজন রাজনীতিবিদ হিসেবে। আপনি বলেন। আর বিএনপির চাঁদাবাজি, টেন্ডারবাজি, দখল বাণিজ্য, মামলা বাণিজ্য, কথা তো তিনি বাংলা ভিশনে নিজেই বলেছেন, কোট আনকোট। সে ভিডিও এখনো দেখাইতে পারবো, বাট ভিডিও দেখাইতে গিয়ে আর লম্বা করতে চাই না। উনি নিজে কোট আনকোট বলেছেন। উনি তো বিএনপির কেন্দ্রীয় নেত্রী, বলছে আমার কাছে সকাল সন্ধ্যা প্রতিদিন কমপ্লেন আসছে পদধারী নেতাদের বিরুদ্ধে। কেউ চাঁদাবাজির সাথে জড়িত, কেউ দখলবাজির সাথে জড়িত, কেউ মামলা বাজির সাথে জড়িত। এই বিষয়গুলো নিয়ে কেন্দ্রীয় হাইকমান্ডের কাছে অভিযোগ দায়ের করলেও কোনো ব্যবস্থা নেয় না। আর সেই দলের নেত্রী কৈফিয়ত চাচ্ছে আমাদের বর্তমান প্রধান উপদেষ্টার প্রেস সচিবের কাছে। আমি বলছি না যে এই সরকার একেবারে 100% সফল। আমরা বারবার বলেছি যে এই সরকার যাদেরকে নিয়ে গঠন করা হয়েছে তাদের কোনো যোগ্যতা নেই, অভিজ্ঞতাও নেই। অথর্ব লোকজনকে দিয়ে এই সরকার গঠিত হয়েছে। এই জন্য আমরা বারবার পরামর্শ দিয়ে আসছি, যাদের যোগ্যতা আছে হাতে গোনা কয়েকজনকে রেখে সবগুলোকে বের করে দিয়ে যোগ্য এবং অভিজ্ঞ লোককে নেওয়া। আমি ডক্টর মাহমুদুর রহমানকে প্রস্তাব করেছিলাম, তাকেই স্বরাষ্ট্র উপদেষ্টার দায়িত্ব দেওয়া উচিত। ডক্টর মাহমুদুর রহমান আমার দেশ পত্রিকার সম্পাদক, আরো অনেকেই আছেন, নাম বললে অনেকের নাম বলা যাবে, বাট আমি বলতে চাই না। আমি শুধু এতটুকু বলবো যে এই অথর্বগুলো ভুল হোক আর সঠিক হোক, যেভাবেই হোক, একটা ভুল হয়ে গেছে, তো এগুলোকে দিয়ে সার্ভ তো করা হয়েছে কয়েক মাস। এনাফ ইজ এনাফ। এদেরকে সসম্মানে বিদায় করে দিয়ে এই ইন্টারিম গভর্নমেন্টটাকে আবার নতুন করে সাজানো হোক। আপনি দেখেন, সিরিয়া স্বাধীন হয়েছে মাত্র 1 মাস, তারা 1 মাসে যুগান্তকারী অনেকগুলো সিদ্ধান্ত নিয়ে ফেলেছে, যেটা দেশ গঠনের সহায়ক ভূমিকা পালন করবে। আর আমরা 6 মাস পার করলাম, সিরিয়ার তুলনায় কিছুই করতে পারিনি। অতএব এই সরকারের সমালোচনা করার অনেক জায়গা আছে, বাট এই সরকার থেকেও ভাবী সরকার, সবাই তো ভাবতেছে বিএনপি ভবিষ্যতে সরকার গঠন করবে, তো তারা সরকারে যাওয়ার আগেই বাংলাদেশের জনগণকে যা দেখাচ্ছে, এতে করে এই সরকার যতটুকু রাষ্ট্র পরিচালনায় সফল, বিএনপি তার ধারের কাছেও যাইতে পারবে না। বিএনপি একটি দুর্নীতি যুক্ত রাষ্ট্র আমাদেরকে উপহার দেবে। অ্যাটলিস্ট এই সরকারের কেউ দুর্নীতি করছে না, আলহামদুলিল্লাহ, যেটা আমাদের সবচেয়ে আগে দরকার। কিন্তু বিএনপি ক্ষমতায় গেলে একেবারে আওয়ামী লীগের মতো চতুর্দিকে এই চাঁদাবাজি, দখল বাণিজ্য, মাস্তানি, লুটপাট, ছিনতাই, রাহাজানি, টাকা পাচারে একেবারে গোটা রাষ্ট্রটাকে আওয়ামীকরণ করে ফেলানো হবে। আপনি লিখে রাখেন, বিএনপি ক্ষমতায় আসলে একেবারে আওয়ামী লীগের মতোই রাষ্ট্র চালাবে। টাকা পাচারে বেগমপাড়ায় আমরা আওয়ামী লীগের দোষ দিয়েছি, বেগমপাড়া করেছে, আরেক বেগমপাড়া হবে কানাডায় বিএনপির রাজনীতিবিদদের দ্বারা। সারা দেশে চাঁদাবাজি এখন হচ্ছে না, তার থেকে বেশি হবে, 2 গুণ 3 গুণ বেড়ে যাবে, মাস্তানি বেড়ে যাবে, সব জায়গায় মব জাস্টিস হবে, কেউ কথা বলতে পারবে না। সেই দিন আসতেছে সামনে। এই জন্য আমরা বারবার বলছি যে আমরা যদি সত্যিকার অর্থে একটি দুর্নীতিমুক্ত সমাজ, ন্যায় ইনসাফপূর্ণ একটি রাষ্ট্র গঠন করতে চাই, তাহলে মার্কা দেখে ভোট দেওয়া যাবে না। আমরা সৎ এবং যোগ্য প্রার্থী দেখে ভোট দেব। সে কোন দলের, ইট ডাজেন্ট ম্যাটার। হতে পারে বিএনপি, হতে পারে জামাতের, হতে পারে অন্য কোনো দলের। যে যোগ্য এবং সৎ, শুধু যোগ্য হলে হবে না, সৎও হতে হবে। সৎ এবং যোগ্য এই দুইটা হতে হবে। যদি দেখেন যে যোগ্য কিন্তু সৎ না, তাহলে তাকে ভোট দেওয়া যাবে না। যে অযোগ্য কিন্তু সৎ, তাকে ওই জায়গায় তাকে ভোট দিবেন। কারণ যে অযোগ্য কিন্তু সৎ, সে ক্ষমতায় আসলে অ্যাটলিস্ট দুর্নীতি করবে না,
কিন্তু যে যোগ্য কিন্তু সৎ না, সে ক্ষমতায় গেলে লুটপাট করবে। এই জন্য আমরা চাই সৎ এবং যোগ্য প্রার্থীকে ভোট দেবেন। কোন মার্কা নিয়ে কে দাঁড়াইছে, ইট ডাজন্ট ম্যাটার। দর্শক, আলোচনা শুনেছেন, যেহেতু এই বিষয়টি নিয়ে প্রশ্ন উঠেছে বা নায়েব আলী ভাইয়ের মতো আর অনেকে এই প্রশ্নগুলো তুলবেন, তার মধ্যে এই জন্য হয়তোবা রুমিন ফারহানার এটা স্পষ্ট করে জবাব দেওয়া উচিত যে তিনি কেন আসলেও এই লাল সুতো পরেছেন। তো আমরা যতটুকু জানি এটা হিন্দুরা ইসকনের বিশেষ করে একটা প্রতীকের মতো ব্যবহার হয় এই সুতা। তো সেই সুতায় তিনি পরেছেন, আর এটা মুসলমানরা সাধারণত কেউ পরে না, হিন্দু ধর্মের হলে কেউ পরে। তো আমরা তো যতটুকু জানি রুমিন ফারহানা হিন্দু নয়, তিনি একজন মুসলমান। তো তিনি কেন পড়েছেন, এই প্রশ্ন কিন্তু জনগণের মাঝে আসতেই পারে, যেহেতু তিনি একজন জনগণের প্রতিনিধিত্ব করেন। এই জন্য রুমিন ফারহানা নিজের উচিত এটা লাইভে এসে বা যেভাবেই হোক এটা জবাব দেওয়া যায় তিনি এটা কেন পড়েছেন। যদি না জবাব দেওয়া তাহলে হয়তোবা আমরা মনে করব রুমিন ফারহানা যেহেতু ক্ষমতায় যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে তাদের, তো ইসকন হয়তোবা তাদের কিছু লোক এখানেও তারা কেনার জন্য চেষ্টা করছে, আর তাদের মধ্যে অন্যতম হয়তোবা রুমিন ফারহানা হতে পারেন। দর্শক, নায়েব আলী ভাইয়ের আলোচনা শুনেছেন, শুনে আপনার ব্যক্তিগত মতামত কমেন্ট বক্সে কমেন্ট করবেন।